একটু হাতে হাতে আহ, সাথে আমরা যদি একটা খাতা কলম রাখি তাহলে সুবিধা হবে আর কি। আমরা যেটা মনে চায় সেটা লিখে রাখতে পারবো। যেমন হচ্ছে সংবিধান কাকে বলে, সেটা হচ্ছে লিখিত এবং অলিখিত আইনের যে সমষ্টি, সেটা হলো সংবিধান, বিধিবিধান এগুলাই। আর সংবিধানটা হচ্ছে রাষ্ট্রের দলিল। এরিস্টটল সংবিধান সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞাটা দিয়েছেন এরিস্টটল। তো তিনি কি বলেছেন? তিনি বলেছেন হচ্ছে এটা, যে রাষ্ট্র কর্তৃক বাছাইকৃত জীবন প্রণালী হলো সংবিধান। আর আমরা জানি যে পৃথিবীর সব দেশের সংবিধানই হচ্ছে লিখিত, চারটা দেশ হচ্ছে অলিখিত। কোন কোন চারটা দেশ? এই যে এই চারটা দেশ: গ্রেট ব্রিটেন। ব্রিটেন, স্পেন, নিউজিল্যান্ড, সৌদি আরব। এই চারটা দেশ হচ্ছে অলিখিত। আচ্ছা, সংবিধানকে কোরআন শরীফ হিসেবে মানে সংবিধান হিসেবে গ্রহণ করেছে কোরআন শরীফকে কোন দেশ? সৌদি আরব। সৌদি আরব কিন্তু না, ইরান। ইরানের হচ্ছে সংবিধান বলতে কোরআন শরীফকে বোঝানো হয়। তারপরে হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের, আর সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের স্যার। যুক্তরাষ্ট্রের। ভারতের যে সংবিধান সেটার অনুচ্ছেদ কয়টা? সেটার অনুচ্ছেদ রয়েছে 448টা। আর সবচেয়ে ছোট যে আমেরিকা, সেটা অনুচ্ছেদ রয়েছে 33টা। আর আমাদের অনুচ্ছেদ কয়টা বাংলাদেশের সংবিধানের? 153। এই নজরুল ইসলাম, মিউট করতে হবে। আচ্ছা, আমাদের হচ্ছে 153টা অনুচ্ছেদ। 26শে মার্চ 1971 থেকে 16 ডিসেম্বর 1972, এই সময়কাল পর্যন্ত দুইটা অন্তর্বর্তীকালীন সংবিধান ছিল। অর্থাৎ এই দুইটা সময়ে দুইটা বিষয়কে কেন্দ্র করে ওই সময় তার সংবিধান ছিল না। আমরা জানি যে সংবিধান কার্যকর হয় 1972 সালের 16 ডিসেম্বর থেকে। তাহলে তার আগে দুইভাবে দেশটা পরিচালিত হয়েছে। প্রথমটা ছিল 26শে মার্চ থেকে 26 মার্চ থেকে 10 জানুয়ারি 1972। 26 মার্চ 1971 থেকে 10 জানুয়ারি 1972, এটা ছিল প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। আর একটা ছিল 11 জানুয়ারি 1972 থেকে 16 ডিসেম্বর 1972। আর এরপরে হলো মূল সংবিধান কার্যকর হয়। আর অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে ব্যবহৃত হয়েছিল 26 মার্চের স্বাধীনতার ঘোষণাপত্র, যা আনুষ্ঠানিকভাবে পঠিত হয়েছিল 10 এপ্রিল 1971 সালে। গণপরিষদ আদেশ জারি করেছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী 23 মার্চ 1972 সালে। এটা একটু আমরা পরে নিতে পারি। গণপরিষদ বিষয়টা কি? গণপরিষদ হচ্ছে সংবিধান বা কোনো আইন কানুন এগুলা যদি পাশ করতে হয় বা তৈরি করতে হয় তাহলে কিন্তু জাতীয় সংসদ লাগে, পার্লামেন্ট লাগে। তো এগুলা তো বাংলাদেশে তখন ছিল না। আমরা জানি যে এগুলা নির্বাচনের মাধ্যমে হয়। আর বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন হয় 1973 সালের 7 মার্চ। তাহলে সংবিধান তো তার আগে হয়েছে। কিভাবে হয়েছিল? ওই জাতীয় সংসদের আদলে একটা গণপরিষদ গঠন করা হয়েছিল। গণপরিষদের সদস্য কারা ছিল? যারা 1970 সালের যে নির্বাচন সেখানে যারা পাশ করেছিল তাদেরকে বানানো হয়েছিল এই গণপরিষদের সদস্য। আচ্ছা, গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972 সালে। এটা সদস্য সংখ্যা কতজন ছিল? 403 জন। আর এই গণপরিষদের প্রথম সভাপতি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। আর প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। তাহলে গণপরিষদের প্রথম সভাপতি আব্দুর রশিদ তর্কবাগীশ, আর প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। তার সাথে স্যার,
সভাপতি আর স্পিকারের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, যখন, সভাপতি, জি, হ্যাঁ বলো। সভাপতি আর স্পিকারের মধ্যে পার্থক্যটা কি? সভাপতি হচ্ছে যিনি সভাপতিত্ব করবেন, আর স্পিকার হচ্ছে যিনি পরিচালনা পরিচালনা করবেন। একজন মা- পরিচালনা করে, একজন সভাপতিত্ব করে। যেমন, যেমন হচ্ছে, দেখবা যখন মনে করো ছাত্রলীগের বা কোনো কমিটির যখন কোনো বক্তৃতা দেয়, তখন দেখবা ওইখানে যে সঞ্চালনা করে, ওই পুরাটাই হচ্ছে এই পরিচালনা করে হচ্ছে সেক্রেটারি বা সাধারণ সম্পাদক আমরা যেটাকে বলি। আর সভাপতির কাজ হচ্ছে সবার শেষে একটা ভাষণ দিয়া ওই সভাটা বা প্রোগ্রামটা শেষ করে দেয়া। মূলত কাজ হচ্ছে এটা। সভাপতি মানে সভাপতিত্ব করবেন, আর স্পিকার তিনি হচ্ছে পরিচালনা করবেন, যে কাকে কখন ফ্লোর দিবেন, কথা বলার জন্য কত মিনিট দিবেন, এই কাজগুলো স্পিকার করে থাকবেন। মূলত আচ্ছা পার্থক্য হচ্ছে স্যার, এটা। স্যার বর্তমানে স্পিকার তো, বর্তমানে আমাদের সংসদের স্পিকার তো মাননীয় শিরিন শারমিন চৌধুরী, আর চৌধুরী, জি। সভাপতি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী না? এখন তো আর ওই সিস্টেম নাই, সভাপতি তো আর এখন ওইভাবে বলা হয় না। কিন্তু ওইভাবে বলা হয় যে আহ সভা আহ্বান করেন। বর্তমানে যদি প্রশ্নটা আসে, তাহলে এইভাবে আসবেন, যে জাতীয় আসবে আর কি, যে জাতীয় সংসদের সভা আহ্বান করে কে? রাষ্ট্রপতি স্যার। রাষ্ট্রপতি। এখন আসবে এইভাবে। কারণ গণপরিষদ আর জাতীয় সংসদ দুইটা কিন্তু এক না, যদিও একটার কাজ আরেকটাকে দিয়ে চালানো হয়েছিল। জাস্ট জাতীয় সংসদের যে কাজ, সেই কাজটা গণপরিষদকে দিয়ে কোনো মতে জোড়াতালি দিয়ে চালানো হয়েছিল। তার মানে এই না যে যা গণপরিষদ তাই জাতীয় সংসদ। বিষয়টা কিন্তু এরকম না। গণপরিষদে অনেক জোড়াতালি ছিল, অনেক সমস্যা ছিল, কিন্তু তখন এটার কোনো বিকল্প ছিল না। কারণ আমাদের তো সংবিধানটা বাস্তবায়ন করতে হবে, সংবিধানটা রচনা করতে হবে, সংবিধানটা প্রয়োগ করতে হবে। যে জন্য আমাদের ওই সময় খুব দরকার ছিল একটা পার্লামেন্ট। যখন ওইটা সম্ভব ছিল না, নির্বাচন ওই মুহূর্তে দেওয়া সম্ভব ছিল না, নির্বাচন কিন্তু পরে হয়েছে 73 সালে। তো ওই গণপরিষদ আর জাতীয় সংসদ এক করলে আবার হবে না, দুইটার মধ্যে কিছু বেসিক পার্থক্য রয়েছে আর কি। আচ্ছা, তাহলে সভাপতি ছিলেন তর্ক বাগিশ, প্রথম স্পিকার ছিলেন আব্দুল হামিদ, প্রথম ডেপুটি স্পিকার ছিলেন, গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? মোহাম্মদুল্লাহ। আচ্ছা, তাহলে আমরা যদি একটু মনে রাখি যে গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদুল্লাহ। কিন্তু যখন স্বাধীন বাংলাদেশ হয়, তখন স্বাধীন বাংলাদেশের প্রথম স্পিকার কে ছিলেন? স্বাধীন বাংলাদেশের প্রথম স্পিকার ছিলেন এই মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ। হ্যাঁ, এই মোহাম্মদুল্লাহ হয়ে যায় স্বাধীন বাংলাদেশের প্রথম স্পিকার, যিনি ছিলেন গণপরিষদের ডেপুটি স্পিকার। আর স্বাধীন বাংলাদেশে মোহাম্মদুল্লাহর সাথে ডেপুটি স্পিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে মোহাম্মদ বাইতুল্লাহ। আর এই সংবিধান রচনা করার জন্য তো একটা নিশ্চয়ই কমিটির দরকার। সেই কমিটিটা ছিল এই যে 34 সদস্য বিশিষ্ট, যেটার প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু, একমাত্র বিরোধী দলীয় ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। আচ্ছা, উম, তারপরে এখানে সবগুলা পড়ার দরকার নেই। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে 12 অক্টোবর 1972। 12 অক্টোবর 1972 এই তারিখটা গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসতে পারে যে খসড়া সংবিধান বিল আকারে গণপরিষদে পেশ করা হয় কবে? খসড়া সংবিধান বিল আকারে গণপরিষদে পেশ করা হয় কবে? এই 12 অক্টোবর 1972। আচ্ছা, তারপরে আসবে, তারপরেরটা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ, 4 নভেম্বর 1972। 4 নভেম্বর 1972 এদিন হচ্ছে খসড়া সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। খসড়া সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় 4 নভেম্বর 1972। আর এই দিনটা কি বলা হয়? সংবিধান দিবস, যেটা বাংলা ছিল 18 কার্তিক 1379।
তাহলে বাংলাদেশ সংবিধানের রচয়িতা এটা হবে গণপরিষদ। আর যদি অপশনে গণপরিষদ না থাকে তাহলে ডক্টর কামাল হোসেন থাকলে সেটাও দেওয়া যাবে, কিন্তু দুইটা যদি থাকে সেক্ষেত্রে গণপরিষদ দিতে হবে। বর্তমান সংবিধানের তফসিল কয়টা? 7টা স্যার। 60টা, কিন্তু যখন সংবিধান তৈরি করা হয়েছিল তখন 4টে তফসিল ছিল। পরে এই শেখ হাসিনা গভর্নমেন্ট এসে 2011 সালে 15তম সংশোধনীর মাধ্যমে আরো চারটা চারটা তফসিল অ্যাড করে। তফসিল কাকে বলে? তফসিল হচ্ছে এই যে এটা, আইনের কোনো ধারার যদি বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন হয় তখন ওই ব্যাখ্যাটা সংবিধানের শেষে যুক্ত করে দেওয়া হয়, ওইটাই হচ্ছে এক্সটেনশন বলা হয় যেটাকে, এটাই হচ্ছে তফসিল। এটা কি অনেকটা ওই যে বইয়ের গ্রোসারির মতো? কোনটা? মানে বইয়ে বিভিন্ন শর্ট টার্মের বিস্তারিত ব্যাখ্যা থাকে। ব্যাখ্যা, ব্যাখ্যা জাস্ট এটাই, বিস্তারিত ব্যাখ্যা। মনে করো সংবিধানে এমন একটা শব্দের উল্লেখ আছে বা এমন একটা আইনের উল্লেখ আছে যেটা বিস্তারিত সংবিধানে দেয়া নাই কিন্তু প্রয়োজন, তখন ওটাকেও তফসিল আকারে শেষে দিয়ে দেয় আর কি। আহ তফসিল তো 60টা, তার মধ্যে প্রথম 4টা খুব বেশি পরীক্ষায় আসে না, এই শেষ 3টা আসে। এই এলো শেষ 3টা, 5 নং, 6 নং, 7 নং। 5 নম্বর হচ্ছে 7 মার্চ, 6 নম্বর হচ্ছে 25শে মার্চ, আর 7 নম্বর হচ্ছে 10 এপ্রিল। আমরা যদি 5, 6, 7 এগুলাকে এভাবে মুখস্থ না করে আমরা জাস্ট এভাবে ঘটনাগুলো মনে রাখবো, কারণ ঘটনাগুলো কি, ঘটনাগুলো আমাদের চোখে বারবার এভাবেই আসে। 7 মার্চের ভাষণ, তারপরে 25শে মার্চের কালো রাত, তারপরে 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন, আর 17 এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ গ্রহণ এই তারিখগুলো তো আমাদের মুখস্থ। তো ওই 3টা সিকোয়েন্স, প্রথম 3টাই হচ্ছে 5, 6, 7। 7 মার্চ, 25 মার্চ, 10 এপ্রিল। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে বিগত সালের প্রশ্ন, কোন বিসিএস এ কোনটা আসছিল। এগুলা তোমাদেরকে আমি দিয়ে দিব। কেউ যদি মনে করো যে সংবিধান পুরাটা পড়বা না, শুধু বিগত সালের প্রশ্ন পড়বা, এখানে বিগত সালের প্রশ্ন আছে প্রায় কয়টা জানি আছে মনে নাই, 150 হবে। শুধু শুধু বিগত সালের প্রশ্নগুলো পড়লেও তোমার কমন পড়বে, কারণ সংবিধান থেকে আসি 1, 2টা প্রশ্ন। কমন না পড়লে কিন্তু আবার আমার ধরতে পারবে না, আমার অনুমান যে পড়বে। আচ্ছা, সংবিধানে আমরা জানি কয়টা ভাগ রয়েছে? 11টা। 11টা ভাগকে আমরা যদি মনে রাখতে চাই, এই যে প্রথম যে ছন্দটা, প্রতি রাষ্ট্রে মৌলিক অধিকার, নির্বাহী বিভাগ নিয়ে আইনসভায় বসে বিচার, নির্বাচনের মহাহিসাব নিয়ন্ত্রণে বাংলাদেশে জরুরি প্রয়োজন সংবিধান সংশোধন। যদি ওইগুলো মনে থাকে না, তার চেয়ে বরং এইভাবে এই মনে রাখাই ভালো, যে প্রথম ভাগ হচ্ছে প্রজাতন্ত্র, দ্বিতীয়টা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তৃতীয়টা হচ্ছে মৌলিক অধিকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এইভাবে প্রশ্ন আসে যে বাংলাদেশের মৌলিক অধিকারগুলো সংবিধানের কোন ভাগে বর্ণনা করা হয়েছে, তৃতীয় ভাগে বা তৃতীয় অধ্যায়ে। তারপরে 4 নম্বর হচ্ছে নির্বাহী বিভাগ, সাথে সাথে আমরা হচ্ছে এই ইয়েগুলা মুখস্থ করে ফেলবো, যে অনুচ্ছেদ, তার মানে 1 থেকে 7 হচ্ছে 1 নং ভাগে, 8 থেকে 25 2 নং ভাগে, 26 থেকে 47 3 নং ভাগে, 48 থেকে 64 4 নং ভাগে, 65 থেকে 93 5 নং ভাগে, 94 থেকে 117 6 বিচার বিভাগ, 7 নির্বাচন, অনুচ্ছেদ রয়েছে 118 থেকে 126,
8 হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, যেটা 127 থেকে 132। তারপর হচ্ছে বাংলাদেশের কর্ম বিভাগ, যেটাকে আমরা বলি পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, এটা হচ্ছে 133 থেকে 141 পর্যন্ত। আচ্ছা, এবার আমরা একটু ডিটেলসে যাই। আচ্ছা, এই যে যে এখান থেকে প্রশ্ন আসছে, এগুলা অনেকগুলা প্রশ্ন আসছে, অনেক। এই সামান্য কয়েকটা পড়া থেকে দেখো কত প্রশ্ন আসছে। অনুচ্ছেদ কয়টা, নাকি বাংলাদেশের সংবিধানে প্রচ্ছদে কয়টা তারকা চিহ্ন রয়েছে, অনেক প্রশ্ন আসছে এখান থেকে। আচ্ছা, তারপরে আমরা দেখি প্রথম ভাগ। প্রথম ভাগ হচ্ছে প্রজাতন্ত্র, যেখানে অনুচ্ছেদ রয়েছে 1 থেকে 7। 1 থেকে 7, তাহলে 1 নাম্বার অনুচ্ছেদে রয়েছে হচ্ছে রাষ্ট্রের নাম, অর্থাৎ আমাদের প্রজাতন্ত্র বা রাষ্ট্র যে থাকবে, রাষ্ট্রের একটা নাম থাকবে এবং রাষ্ট্রের নির্দিষ্ট সীমানা থাকবে, সেটা বলা হয়েছে 2। রাষ্ট্রের নির্দিষ্ট ধর্ম থাকবে, সেটা হিন্দু হোক, সেটা ইহুদি হোক, মুসলিম হোক, একটা ধর্ম থাকবে, সেটা বলা হয়েছে 2 এর কতে। রাষ্ট্রের একটা ভাষা থাকবে, রাষ্ট্রভাষা বাংলা হবে, এই ভাষাটা হবে বাংলা, এটা বলা হয়েছে অনুচ্ছেদ 3-এ। তাহলে 1 এর নাম, 2 এর সীমানা, 2 এর ক হচ্ছে ধর্ম, 3 হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা, 4 হচ্ছে জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীক, জাতীয় পতাকা, এগুলো সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ সঙ্গীত কোনটাকে সঙ্গীত করা হয়েছে এবং কত লাইনকে সঙ্গীত করা হয়েছে, অনুষ্ঠানে যখন বাজানো হবে তখন কত লাইন বাজানো হবে, যখন গাওয়া হবে তখন কত লাইন গাওয়া হবে, এই সবগুলা 4 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। জাতীয় প্রতীক কোনটা হবে, রাষ্ট্রীয় প্রতীক কোনটা হবে, পতাকাটার মাপ কি হবে বা কোনটা হবে, এগুলা সব বলা হয়েছে 4 নং অনুচ্ছেদে। এখন জাতীয় সঙ্গীত এটা কোথায় রয়েছে? এটা, স্যার 4 নং অনুচ্ছেদ। হ্যাঁ, এটা হচ্ছে গীত বিতান অংশের স্বরবিতান অংশে। জাতীয় সঙ্গীত যে আমার সোনার বাংলা, এটা রয়েছে হচ্ছে গীতবিতান গ্রন্থের স্বরবিতান অংশে। আচ্ছা, কত চরণ জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়েছে? কত চরণ কি? সবটাকে তো দেওয়া হয় নাই। প্রথম 10 চরণ। প্রথম প্রথম 10 চরণ। যখন কোনো রাষ্ট্রীয়, যখন কোনো অনুষ্ঠানে বাজানো হয় যন্ত্রের মাধ্যমে, তখন কয় লাইন বাজানো হয়? প্রথম 4 চরণ স্যার। প্রথম 4 চরণ বাজানো হয়। এই যে জাতীয় সঙ্গীত, এটাকে ইংরেজিতে অনুবাদ করেন কে? এটা ইংরেজি অনুবাদ করেন হচ্ছে আমাদের একজন বিখ্যাত কবি, কবি আলী আহসান, সৈয়দ আলী আহসান, জাতীয় অধ্যাপক ছিলেন তিনি। তিনি প্রথম এই জাতীয় সঙ্গীতটাকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। আচ্ছা, জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক, 4-এ বলা হয়েছে। জাতীয় পতাকার প্রথম ডিজাইনার কে? শিবনারায়ণ দাস। শিবনারায়ণ দাস। এই যে জাতীয় পতাকার প্রথম ডিজাইনার, ইনি হচ্ছেন শিবনারায়ণ দাস। আচ্ছা, জাতীয় প্রতীক যেটা, সেটা বর্ণনাটা কিরকম? বর্ণনাটা হচ্ছে এরকম। এই যে জাতীয় প্রতীক হচ্ছে পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, এর উভয় পার্শ্বে একটি করে ধানের শীষ।
এবং ফুলটার যে চূড়ায় তিনটা পাতা দেখা যায়, এটা হচ্ছে পাট গাছের পরস্পর যুক্ত তিনটা পাতা। এবং এই পাতার উভয় পার্শ্বে দুইটা করে তারকা। তাহলে তারকা কয়টা? চারটা। এটা কিন্তু প্রশ্নে আসে যে জাতীয় প্রতীকে কয়টা তারকা থাকে, মনে রাখবা। যে তিন পাতা, যে পাটের যে তিনটা পাতা, ওই পাতার দুই পাশে দুইটা করে মোট চারটে তারকা থাকে। তাহলে কি হবে? দেখো, পানিতে ভাসমান শাপলা, তার দুই পাশে দুইটা ধানের শীষ, সবার উপরে শাপলার চূড়ায় রয়েছে তিনটে পাট পাতা, ওই পাট পাতার দুই পাশে রয়েছে দুইটা করে তারকা। এটা ডিজাইনার কে? কামরুল হাসান। তাহলে জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। চারের পথে বলা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ, অর্থাৎ কি, অফিস আদালতে, সরকারি প্রতিষ্ঠান সমূহে বা আধা সরকারি প্রতিষ্ঠান সমূহে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ করতে হবে, অর্থাৎ বঙ্গবন্ধুর একটা ছবি রাখতে হবে। তারে পাঁচে বলা হয়েছে রাজধানী থাকতে হবে একটা। ছয়ে বলা হয়েছে নাগরিকত্ব। সাথে বলা হয়েছে সংবিধানের প্রাধান্য। আচ্ছা, আমরা বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশী বলে বিবেচ্য হবে, এটা সংবিধানের কত নং অনুচ্ছেদে রয়েছে? আর ষষ্ঠ। হ্যাঁ, 6 অনুচ্ছেদে রয়েছে। 6-এর 2 এক্স্যাক্টলি হবে। 6-এর 2 অনুচ্ছেদে রয়েছে। এই যে দেখো, এখান থেকে কত প্রশ্ন আসছে। আচ্ছা, এবার আসি দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগের নাম কি? রাষ্ট্র পরিচালনার মূলনীতি, যেখানে অনুচ্ছেদ রয়েছে 8 থেকে 25। স্যার, বলো। একটা প্রশ্ন ছিল। বলো। স্যার, গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মাঝে কি কোনো পার্থক্য আছে? দুটোর মধ্যে বেসিক কোনো যেমন বলে পার্থক্য নাই। গণপ্রজাতন্ত্র। জি স্যার। দুটোর মধ্যে স্যার, বেসিক কোনো পার্থক্য নাই। স্যার পার্থক্যটা আমি বলবো। বলো বলো। দরজাটা লাগাই দাও, দরজাটা লাগাই দাও। দরজাটা আটকে দাও। স্যার, হ্যাঁ বলো। গণতন্ত্র আর প্রজাতন্ত্রের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থাটা, সেখানে কোনো একটা পোস্ট, মানে ধরেন প্রেসিডেন্ট, জি। প্রেসিডেন্টটা মানে পরিবারতান্ত্রিক ভাবে আসতে পারে, আবার নির্বাচনের মাধ্যমে আসতে পারে। ঠিক আছে, সেটা হুম। হবে ডেমোক্রেটিক, মানে গণতান্ত্রিক। আর রিপাবলিকান যেটা, সেটা হচ্ছে স্যার মানে রাষ্ট্রের কোন পর্যায়ে পরিবারতান্ত্রিক শাসন থাকবে না, মানে রাজার ছেলের রাজা হবে, সেই সেই সিস্টেমটা থাকবে না। মানে নির্বাচনের মাধ্যমে যে রাষ্ট্র পরিচালনা করবে সেটা তৈরি হবে। যেমন ধরেন স্যার, গ্রেট ব্রিটেন হচ্ছে একটা ডেমোক্রেটিক কান্ট্রি, কিন্তু রিপাবলিক না। কিন্তু বাংলাদেশ হচ্ছে রিপাবলিক ডেমোক্রেট। কারণ কারণ হচ্ছে উম, বাংলাদেশের যে রাষ্ট্রপতি, তিনি কিন্তু বংশ পরম্পরায় আসেন না, ভোটের মাধ্যমে আসেন। আবার প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে আসেন। এই হচ্ছে বেসিক পার্থক্য। বেসিক পার্থক্যটা হচ্ছে তাহলে যে রাষ্ট্রপ্রধান হচ্ছে ভোটের মাধ্যমে নাও আসতে পারে নাকি? এটা ডেমোক্রেটিক কান্ট্রিতে যেমন রাষ্ট্রপ্রধান মানে কি, সিম্বলিক হেড যে থাকে আর কি। বাংলাদেশের যেমন রাষ্ট্রপতি।
হ্যাঁ, উনি হচ্ছেন উম, নির্বাচনের মাধ্যমে, পরোক্ষ নির্বাচনের মাধ্যমে তো আসে। হ্যাঁ, সেটা হচ্ছে রিপাবলিক কান্ট্রি। হ্যাঁ, কিন্তু তো আবার গ্রেট ব্রিটেন, সেখানে রাষ্ট্রপতি, মানে যে রাজা, তিনি রাষ্ট্রপতি যে কাজ সেটা করেন। সেই কারণেই ব্রিটেন ডেমোক্রেটিক, কিন্তু রিপাবলিক না কিন্তু। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে হচ্ছে বাংলাদেশ হচ্ছে রিপাবলিক ডেমোক্রেটিক দুইটাই। আর আমরা বাংলাদেশ হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক। রিপাবলিক, হ্যাঁ। আর ওই ইয়াটা ওই ব্রিটেন, ব্রিটেন হচ্ছে শুধু রিপাবলিক, ডেমোক্রেটিক না। ডেমোক্রেটিক ও রিপাবলিক না। ডেমোক্রেটিক, রিপাবলিক না। আচ্ছা আচ্ছা। রিপাবলিকের সংখ্যাটা হচ্ছে কোন মোনার্কি থাকতে পারবে না, কিন্তু ব্রিটেনে মোনার্কি তো আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা হচ্ছে ওই যে রানী যে হয়, রানী রাজা যারা হয়। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা আসি দ্বিতীয় ভাগ, রাষ্ট্র পরিচালনা মূলনীতি। এখানে অনুচ্ছেদ রয়েছে 8 থেকে 25। তো আমরা এখানে এই এই ভাগটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এই সবগুলো মুখস্থ করতে হবে যত এখানে অনুচ্ছেদ রয়েছে। আহ তা আমরা এই যে ছন্দটা, এটা আমরা মুখস্থ রাখবো। এটা যদি মুখস্থ করি তাহলে হচ্ছে আমাদের এই অনুচ্ছেদ গুলো মুখস্থ করতে সহজ হবে। এটা আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। আমরা এইভাবে আলাদা আলাদা পড়তে পারি যে রাষ্ট্রের জাতীয়তাবাদী সমাজতন্ত্রীরা মানবাধিকার ও ধর্মনিরপেক্ষতার নীতিতে কৃষকদের মৌলিক উন্নয়ন তথা শিক্ষা, স্বাস্থ্য, সমতা ও অধিকারের দাবি প্রজাতন্ত্রের প্রধানের নিকট পৃথকীকরণের মাধ্যমে পেশ করে জাতীয় সংস্কৃতির স্মৃতি নিদর্শনকে পররাষ্ট্র নীতি হিসেবে গ্রহণ করলো। এভাবে যদি আমরা মনে রাখি তাহলে হচ্ছে এই না 5টা লাইন আর কি, 5টা লাইন যদি মনে রাখি তাহলে 8 থেকে 25 যে অনুচ্ছেদ গুলো সবগুলো আমাদের কাছে সহজে আমরা মনে রাখতে পারবো আর কি। আহ, আচ্ছা, এখানে রাষ্ট্রের নিচে যদি আমরা লিখি 8, তোমরা একটা এটা মনে রাখো শুধু আর কি, যে এই যে প্রথম যে শব্দটা রাষ্ট্র, রাষ্ট্রের নিচে লিখবো আমরা 8, মানে কি যে 8-এ রাষ্ট্রের মূলনীতি সমূহ, 8 নম্বরে বলা হয়েছে রাষ্ট্রের মূলনীতি সমূহ। জাতীয়তাবাদীর নিচে লিখবো 9, 9 মানে হচ্ছে জাতীয়তাবাদ। সমাজতন্ত্রীরা, এটার নিচে লিখবো 10, 10-এ বলা হয়েছে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। মানবাধিকার, এটা হবে 11 নম্বর, এখানে বলা হয়েছে গণতন্ত্র ও মানবাধিকার। তারপরে ধর্মনিরপেক্ষতা, এটার নিচে লিখবো 12, 12-তে বলা হয়েছে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। 12-তে বলা হয়েছে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। নীতিতে এটার নিচে লিখবো আমরা 13, এখানে বলা হয়েছে মালিকানা নীতির কথা। তারপরে হচ্ছে কৃষকদের, এটার নিচে লিখবো 14, 14-তে বলা হয়েছে কৃষক ও শ্রমিকের মুক্তি। কৃষক ও শ্রমিকের মুক্তি। তারপরে মৌলিক, এটার নিচে লিখবো আমরা 15, 15-তে বলা হয়েছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। 15-তে বলা হয়েছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। উন্নয়ন, এটার নিচে লিখবো 16, 16-তে বলা হয়েছে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, এটা বলা হয়েছে 16-তে। তারপরে শিক্ষার নিচে লিখবো 17, 17-তে বলা হয়েছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, এটা বলা হয়েছে 17-তে। তারপরে হচ্ছে স্বাস্থ্য, এটার নিচে লিখবো হচ্ছে
স্বাস্থ্য কবে স্বাস্থ্য কততে হবে? 18 ক, স্বাস্থ্যটা হবে 18 ক। স্বাস্থ্যটা হবে 18 তোমরা 18 লিখে লেখা স্বাস্থ্য, আর 18 কতে হবে আর একটা, 18 কতে হবে জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন, সেটা হবে 18 ক। আর 18 হবে জনস্বাস্থ্য উন্নতি সাধন। এই স্বাস্থ্য মানে জনস্বাস্থ্যের উন্নতি সাধন, এটা বলা হয়েছে 18 তাহলে 18 বলা হয়েছে জনস্বাস্থ্যের উন্নতির কথা, আর 18 কতে বলা হয়েছে কি জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন। জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন এটা বলা হয়েছে 18 কতে। আচ্ছা, তারপর হচ্ছে সমতা, এটা নিচে লিখবো 19। এখানে বলা হয়েছে সুযোগের সমতা। যেমন সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবে। সকল নাগরিকের, পুরো বাক্যটা শুনো, সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবে। এটা কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? যদি এটা আসে সরাসরি বলতে হবে 19। 19-1 এটা। আচ্ছা, 19-3 কি বলা হয়েছে? জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবে, এটা বলা হয়েছে 19-3। 19-3 বলা হয়েছে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবে। অধিকারের নিচে লিখবো 20, অধিকার ও কর্তব্য রূপে কর্ম। 20 নম্বর যে অনুচ্ছেদ, সেখানে বলা হয়েছে অধিকার ও কর্তব্য রূপে কর্ম। প্রজাতন্ত্রের, এটার নিচে লিখবো 21। 21-এ বলা হয়েছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, এটা বলা হয়েছে 21-এ। 21-2 একটা বাক্য আছে, এটা মুখস্থ রাখতে হবে। 21-2 বলা হয়েছে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। প্রত্যেক ব্যক্তির ড্যাশ যদি দিয়ে দেয়, যে দায়িত্ব কর্তব্য, কোনটা হবে? কর্তব্য হবে, এটা মুখস্থ করতে হবে। তারপরে পৃথকীকরণ, এটা নিচে লিখবো আমরা 22। 22 নম্বর অনুচ্ছেদ কিন্তু সবারই জানার কথা। 22-এ কি বলা হয়েছে? নির্বাহী 22-এ বল, বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ হ্যাঁ, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ, এটা কত সালে হয়েছে? 2007। 2007 সালের 1 নভেম্বর এটা হয়েছে। 2007 সালের 1 নভেম্বর। এবং এটা আহ, পৃথকীকরণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হচ্ছে আহ, একজন আইনজীবী, নাম হচ্ছে মাজদার হোসেন। তিনি যে মামলার মাধ্যমে এটাকে পৃথক করেছেন, ওই মামলাটার নাম হচ্ছে মাজদার হোসেন বনাম বাংলাদেশ। এই মামলাটার মাধ্যমে এটাকে পৃথক করা হয়েছে। এটা
এটা তো সংবিধানে রয়েছে 1972 সাল থেকে। তাহলে কোন সরকারই কেন এই কাজটা করতে পারলো না? শেষে কিন্তু এটা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তখন কিন্তু কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় ছিল না, ছিল একজন কেয়ারটেকার গভর্নমেন্ট। তখন কেন করতে হয়েছে? কোনো সরকারি লোক কেন এসে করতে পারে না এটা? এটা করতে পারে না হচ্ছে আমলাদের কারণে। আমলারা স্যার, কখনো, বলো। কেয়ারটেকার গভর্নমেন্ট মানে এটা কিভাবে করলো? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট তো শুধু মানে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত শুধু রুটিন ওয়ার্কটা করে। তারা তো মানে সংবিধানে কোনো কিছু অ্যাড বা বাতিল করতে পারে না। তারা জোর করে করে ফেলছিল। কারণ ওই সময়ে তো একটা ক্রাইসিস শুরু হয়ে যায়, যখন 2006 সালের অক্টোবর থেকে 2007 সালের জানুয়ারি পর্যন্ত, যেটাকে বলা হয় কি 1/11 মনে হয়, যে এক 11 জানুয়ারি 1/11, হ্যাঁ 1/11 11 জানুয়ারি, ওই সময় থেকে মানে ওই তারিখটাতে কোনো একটা গন্ডগোল হয়েছিল, যেখানে হচ্ছে আহ যেখানে হচ্ছে যে ইয়াজউদ্দিন আহমেদ সহ আরো কয়েকজনকে মনে হয় ইয়ে করা হয়। ওই মানে যে সে হয়তো প্রধান আহ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হইতে চাইছিল, পরে মনে হয় তারা বাতিল করা হয় এই 1/11-এ, 11 জানুয়ারি 2007। ওই সময় থেকে তারা মোটামুটি ভাবে দখল করে নেয় আর কি ক্ষমতা। যে জন্য কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যারা ক্ষমতায় ছিল পরে কিন্তু ওই যে প্রধান উপদেষ্টা দেশে কিন্তু থাকতে পারে নাই, দেশে কিন্তু থাকতে পারে নাই। তার মানে এটা অনৈতিক একটা কিছু করেছিল, যে জন্য দেশে থাকতে পারে নাই। আর এই কাজটা করেছিল, কাজটা কিন্তু খারাপ করে নাই, হয়তো পলিটিক্যাল যেই স্বার্থ, পলিটিক্যাল লিডারদের, পলিটিক্যাল দলের সেই স্বার্থের আহ বিপরীতে হয়েছে, কিন্তু যা হয়েছে ভালো হয়েছে। তা না হলে বর্তমানে এডমিন ক্যাডার যারা, তারা হচ্ছে মোটামুটি ভাবে সবকিছু দখল করে রাখছে। বাংলাদেশের সবকিছু এডমিন ক্যাডারদের দখলে। শুধু দুইটা সেক্টর বাদে, একটা হচ্ছে জুডিশিয়ারি আর একটা হচ্ছে ইউনিভার্সিটির টিচার। এই দুইটা সেক্টরে কিন্তু এডমিন ক্যাডারদের কোনো চলাচল নাই, বা তাদের কোনো ওইদিকে প্রবেশ নাই, অ্যাক্সেস নাই ওইদিকে। যে জন্য তারা হচ্ছে ওই দুইটা বিষয়ের প্রতি খুব ক্ষিপ্ত। তারা দেখবা এডমিন ক্যাডাররা প্রায় লেখালেখি করে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে হবে, ই আনতে হবে, সে আনতে হবে। হ্যাঁ, তারপরে জাজদেরকে নিয়েও কথাবার্তা বলে, এবং জাজদেরকে তারা সহ্যই করতে পারে না, ইউনিভার্সিটি টিচারদেরকে তারা সহ্যই করতে পারে না। কারণ হচ্ছে ওই দুইটা সেক্টরই এখন এডমিন ক্যাডারদের অ্যাক্সেস নাই, এই দুইটাতে। আর সব জায়গা দখল করে ফেলছে। আমাদের এডুকেশন ক্যাডার তাদের দখলে, কারণ এডুকেশন যে সচিব হয়, শিক্ষা সচিব এডমিন ক্যাডারের লোক, কৃষি সচিব এডমিন ক্যাডারের লোক, পররাষ্ট্র সচিব এডমিন ক্যাডারের লোক, পুলিশের যে স্বরাষ্ট্র সচিব এডমিন ক্যাডারের লোক, যত সচিব সব এডমিন ক্যাডার থেকে নেয়। যে জন্য হচ্ছে ওই এডমিন ক্যাডাররা সব জায়গায় গিয়ে একটু গন্ডগোল লাগায় রাখে, সব জায়গায় গন্ডগোল লাগায়। যেমন কিভাবে গন্ডগোলটা লাগায়, যেমন আমাদের এডুকেশন ক্যাডার এখন, এডুকেশন ক্যাডারে তো দেশে তো আর আইন কানুন নিয়ম নীতির কোনো অভাব নেই, হাজার হাজার লক্ষ লক্ষ আইন। সরকার চাইলো যে প্রতি উপজেলা একটা করে সরকারি কলেজ হবে শিক্ষার মান উন্নয়নের জন্য, কারণ বেসরকারি কলেজ তো সরকারি তদারকির বাইরে। তারা কি পড়ায় না পড়ায় এগুলো সরকার বোঝে না। সরকারের উচিত, বা সরকার মনে করলো যে আমাদের উচিত প্রতি উপজেলায় একটা সরকারি কলেজ থাকবে, এবং সেটা আমাদের সরকারের মতে তত্ত্বাবধানে পরিচালিত হবে। তখন তারা করলো কি, এই কলেজটাকে সরকারি করলো। এখন এই কলেজে যে কর্মচারী আছে তারাও তো সরকারি হবে স্বাভাবিকভাবেই, তারাও সরকারি হইলো। সরকারি হইয়া তারা জাস্ট একটা মামলা করে দিল যে নেত্রকোনা সরকারি কলেজের সবাই ক্যাডার, তাহলে মোহনগঞ্জ সরকারি কলেজের আমরা কেন ক্যাডার না? এটা মামলা করে দিল, তাদেরকেও ক্যাডার দিতে বাধ্য হয়েছে। পরে সরকার বললো আচ্ছা ঠিক আছে তোমরাও ক্যাডার। এখন মোহনগঞ্জ ক্যাডার হয়ে গেল। এখন খালিয়াজুরিতে একটা কলেজ সরকারি হয়েছে 2018 সালে। এখন তাদেরকে তো ক্যাডার দিবে না, কারণ তোমরা সরকারি হয়েছে এটা বেশি, তোমাদেরকে ক্যাডার দেওয়া হবে না, তোমরা নন ক্যাডার প্রথম শ্রেণী। এখন তারা কি করলো, তারা একটা মামলা করে দিল। কি মামলা? যে মোহনগঞ্জ কলেজের এরা যদি বিসিএস না দিয়া
ক্যাডার হইতে পারে, তাহলে খালিয়াজুরি কলেজ কেন পারবে না? তারা একটা মামলা করে দিল। এখানে তাদেরকে উস্কানি দেয় কারা বা হেল্প করে কারা? সচিব বা এডমিন ক্যাডারের লোকজন ওই বেসরকারি কলেজের টিচারদেরকে হেল্প করে, যদিও তাহলে আমরা তো স্যার একই এভাবে গোত্রের। সব কলেজকে দিতে হবে ক্যাডার, সামনে যত বেসরকারি কলেজ হবে। দেখ বা না দেখ, এই এই শিক্ষা মানে আমরা তো একই গোত্রের লোক, কলেজ শিক্ষক, হয়তো আমি হুম সরকারি, হুম। আমি ক্যাডার, সে বেসরকারি, সে নন ক্যাডার, গোত্র তো একটাই, আমরা শিক্ষক। এই যে আমাদের মধ্যে একটা প্যাচ লাগায় রাখলো এডমিন ক্যাডার, এবং ওই এডমিন ক্যাডারে কিন্তু হিউজ পরিমাণ সুযোগ সুবিধাও নিচ্ছে ওই বেসরকারিদের কাছ থেকে। কারণ একটা মামলা পরিচালনা করতে হিউজ পরিমাণ টাকার দরকার, এবং টাকা দিলে রায় চেঞ্জ হইতেও পারে। এটা আমি এখন ক্লাস নিচ্ছি তো, এটা আমি বলতেছি না যে হয়, হইতেও পারে। হ্যাঁ, সবাই তো আর একরকম না, হইতেও পারে। তো বেসরকারিরা তো হিউজ পরিমাণ টাকা দেয়, বেসরকারিরা হিউজ পরিমাণ টাকা দেয়, এক একজনে 1 লক্ষ 2 লক্ষ করে টাকা ফান্ড করে করে বাংলাদেশে যদি ওরা 5,000 শিক্ষক থাকে, তো 5,000-এ কত টাকা হয়? সব নিয়ে যদি এই মামলায় ঢালে, তাহলে মামলা রায় তো তাদের পক্ষে যেতেও পারে। এবং বিগত যে রায়, সেগুলা তাদের পক্ষে গিয়েছে, তার মানে তারাও একসময় ক্যাডার হবে। এইভাবে প্রত্যেকটা সেক্টরে ওই এডমিন ক্যাডারের লোকজন একটু প্যাচ লাগায় রাখে। এদের বাইরে আছে এটা ওই ইউনিভার্সিটি টিচার আর হলো জুডিশিয়ারি। এখন ওই দুইটাকে তারা সহ্য করতে পারে না। কিছুদিন আগে নিউজে দেখেছি স্যার যে ওদের জন্য একটা ইউনিভার্সিটি হবে, এডমিন ক্যাডারের বাচ্চাদের জন্য একটা ইউনিভার্সিটি হবে। ওটা ওরা দাবি দাবি করেছে আর কি, ডিসি সম্মেলন হয় হ্যাঁ। প্রতি বছর। ওই ডিসি সম্মেলনে তারা দাবি করেছে যে তাদের সন্তানদের জন্য ওই একটা ইউনিভার্সিটি বা কলেজ এরকম এটা খারাপ কি হোক, এটা তাদের বিষয়, সরকার তাদেরকে দিলে তার আমার আপত্তি নাই। এবং ওইখানে যদি ওইখানে পড়াশোনা করে, না ওদের ওদের আসলে লাইফস্টাইল বা ওদের চলাফেরা, ওদের ওইটা ওরা মনে করে যে সবসময় ওরা অন্যরকম। যেমন একজন ডিসি সবার সাথে মিশে না, একজন ডিসি আরেক ডিসি পরিবারের সাথে মিশে, তাহলে ডিসি ছেলে কেন একজন কৃষকের ছেলের সাথে মিশবে? ডিসি ছেলে আরেক ডিসি ছেলের সাথে মিশবে। এই দৃষ্টিকোণ থেকে হয়তো তাদের চাওয়া, এবং তাদের চাওয়াটাকে আমি খারাপ বলি না, ভালোই। সরকার যদি মনে করে দিক, তারা হোক, এটা ব্যাপার না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে, যখন তারা সব জায়গায় নাক গলায় এবং হচ্ছে সবকিছু তাদের নিয়ন্ত্রণে রাখতে চায়। যেমন আমার শিক্ষা সচিব হওয়া উচিত একজন ইউনিভার্সিটি টিচার, একজন স্কলার, একজন শিক্ষাবিদ, শিক্ষা সচিব বা শিক্ষা মন্ত্রী হওয়া উচিত। কিন্তু আমরা সেটা করি না। এরা নিয়ে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসতে দে আসতে দে, আসো। আচ্ছা, এটা হওয়া উচিত কিন্তু হয় না। যেমন আমরা গত অক্টোবরে কিন্তু আমরা কলেজ শিক্ষকরা আন্দোলন করেছিলাম যে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই। অর্থাৎ কি, আমাদের দাবি ছিল যে আমাদের শিক্ষা সচিব হবে একজন শিক্ষাবিদ, সে ইউনিভার্সিটি টিচার হইতে পারে, সে জাতীয় অধ্যাপক হইতে পারে, হোক, অন্তত এডমিন ক্যাডার থেকে না। কারণ এডমিন ক্যাডাররা কোনো কাজ করে না শিক্ষার জন্য, ওরা সব ধাপ্পাবাজি করে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য, নিজের এডমিন ক্যাডারটাকে উপরে রাখার জন্য আমাদের মধ্যে পেস্ট টেস্ট লাগায় তারা রাইখা দেয় সবসময়। এবং শিক্ষা ক্যাডারের সাথে বেসরকারি কলেজের অনেক মামলা এখনো চলমান রয়েছে। তো এতে করে দেশের শিক্ষার পরিবেশটা নষ্ট হয় এই। আচ্ছা, যাই হোক, আমার বিষয় ছিল, আমরা কোন পর্যন্ত ছিলাম? এই যে পৃথকীকরণ, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, এই পৃথক করার কারণে কিন্তু আমলারা সন্তুষ্ট না। আমলারা চাইছিল কি, নির্বাহী বিভাগের সাথে থাকলে তো আমলারা মস্তানি করতে পারে ইয়াদের উপরে, ওই জাজদের উপরে, জুডিশিয়ারি সেক্টরটার উপরে। যে জন্য তারা খুশি না। আর কোন সরকারই এডমিন ক্যাডার বা এই আমলাদেরকে খেপায় কোনো সরকার টিকে থাকতে পারে না, যেটা বঙ্গবন্ধু সরকার প্রমাণ, টিকে থাকতে পারে নাই। তো কোনো সরকারই এদেরকে খেপায় না। আচ্ছা, যাই হোক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই, এটা খুল, কারেন্ট করবো, এটা খুলে ফেলে, এটা টান দেয়। পৃথকীকরণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। 22 নং অনুচ্ছেদ, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। আচ্ছা, তারপরে হচ্ছে জাতীয় সংস্কৃতির স্মৃতি নিদর্শনকে পররাষ্ট্র নীতি হিসেবে গ্রহণ করলো। জাতীয় সংস্কৃতি, এটার নিচে লিখবো আমরা 23
23-এ বলা হয়েছে জাতীয় সংস্কৃতির কথা। যেমন কি জাতীয় ভাষা, সাহিত্য, শিল্পকলা, এইসব বিষয়ে বলা রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে 23-এ বলা হয়েছে জাতীয় সংস্কৃতি। 23-এর আর একটা আছে যেটাতে বলা হয়েছে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়। এই সম্পর্কে বলা হয়েছে 23-এর কতে। আচ্ছা, তারপরে হচ্ছে জাতীয় সংস্কৃতির স্মৃতি নিদর্শনকে, স্মৃতি নিদর্শন হচ্ছে 24, জাতীয় স্মৃতি নিদর্শন এটা বলা হয়েছে 24 নং অনুচ্ছেদে। আর পররাষ্ট্রনীতি এটা বলা হয়েছে 25 নং অনুচ্ছেদে। 25-এ কি বলা হয়েছে? 25-এ মূলত বলা হয়েছে কি, সংবিধানের 25 নং অনুচ্ছেদে রয়েছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন, আমরা এটাকেই পররাষ্ট্রনীতি বললাম আর কি। এখানে লেখার সুবিধার্থে আমরা লিখলাম পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি তো এটাই, শান্তি। বাংলাদেশের পররাষ্ট্রনীতির স্লোগান কি? সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা বৈরিতা নয়। হ্যাঁ, ফ্রেন্ডশিপ টু অল, ফ্রেন্ডশিপ টু ম্যালাইজ টু নয়। নলেজ। জি, এটা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির স্লোগান। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা মোটামুটি 8 থেকে 25 নং অনুচ্ছেদ পর্যন্ত শেষ করলাম। আচ্ছা, সামনে একটু দেখি। আচ্ছা, এই যে 18 ক, আমি আগে যেটা বলেছিলাম 18 একে একটা বলা হয়েছে আর 18 কতে আর একটা বলা হয়েছে। 19-3, 19-3, এই যে এগুলো গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে 20, তারপরে হচ্ছে 23-এর ক, 23-এর ক, এই যে এখানে যেটা বলছিলাম 23-এর কতে বলা হয়েছে উপজাতি। এখানে লেখা নাই, একটু লিখে নিও তোমরা। 23-এর ক খুবই গুরুত্বপূর্ণ এটা, যেটাতে বলা হয়েছে উপজাতিদের সম্পর্কে বলা হয়েছে। এখান থেকে এই প্রশ্নগুলো আসছিল বিগত সালে। তোমরা তোমরা চাইলে তোমাদেরকে আমি ওই প্রশ্নগুলো শুধু পিডিএফ করে দিয়ে দিব, শুধু ওই প্রশ্নগুলো পড়বা তাহলেও হবে। আচ্ছা, এবার আসি আমরা তৃতীয় ভাগে। তৃতীয় ভাগটা হচ্ছে মৌলিক অধিকার, যেখানে অনুচ্ছেদ রয়েছে 26 থেকে 47 পর্যন্ত। তৃতীয় ভাগ হচ্ছে মৌলিক অধিকার, যেখানে 26 থেকে 47 পর্যন্ত অনুচ্ছেদ রয়েছে। আমরা এটা এইভাবে পড়বো, 5টা লাইন মনে রাখবো। মৌলিক আইনে ধর্মের সুযোগ ব্যতীত আইনের স্বাধীনতা রক্ষা নিষিদ্ধ। পরে সে বিচারে, চলাফেরা, সমাবেশ, সংগঠন, চিন্তা, পেশা ও ধর্মীয় অধিকার, গৃহে বলবৎকরণের জন্য শৃঙ্খলামূলক দায়মুক্তি হেফাজত করলো। এই 6টা লাইন আমরা মুখস্থ করব। মৌলিক আইনে ধর্মের সুযোগ ব্যতীত আইনের স্বাধীনতা রক্ষা নিষিদ্ধ। পরে সে বিচারে, চলাফেরা, সমাবেশ, সংগঠন, চিন্তা, পেশা ও ধর্মীয় অধিকার, গৃহে বলবৎকরণের জন্য শৃঙ্খলামূলক দায়মুক্তি হেফাজত করলো। এই 6টা লাইন মুখস্থ করব। আচ্ছা, দেখি তো আমরা মৌলিক, এটা এটা নিচে লিখবো আমরা 26। তাহলে 26 নং অনুচ্ছেদে কি বলা হয়েছে? মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল করতে হবে। অর্থাৎ মৌলিক অধিকারে, এই যে সংবিধানে মৌলিক অধিকারে যা বলা হয়েছে তার সাথে যদি সাংঘর্ষিক কোনো আইন বাংলাদেশে প্রচলিত থাকে তাহলে সেটা বাতিল করতে হবে।
সাংঘর্ষিক মানে এখানে একটা বলা হয়েছে, আইনে আর একটা আছে, এরকম যদি হয়, সংঘর্ষ হয়, বিতর্ক হয়, তাহলে ওই আইনটা বাদ করতে হবে, সংবিধান ঠিক থাকবে। এটা বলা হয়েছে 26-এ। আচ্ছা, পরে যে আইনে, আইনের নিচে লিখবো 27। 27-এ বলা হয়েছে কি, আইনের দৃষ্টিতে সমতা, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। এটা বলা হচ্ছে 27-এ, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। তারপরে এই যে ধর্মের, ধর্মের নিচে লিখবো 28। 28-এ বলা হয়েছে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য করা যাবে না, ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য করা যাবে না। 18-র, তোমরা একটু খাতা লিখে রাখো, এগুলো পরবর্তীতে তোমরা এই সংবিধান যে বইটা আছে বা তোমাদের হাতে তো অবশ্যই স্মার্টফোন আছে, তোমরা হচ্ছে অ্যাপসটা ডাউনলোড করে পড়ে নিও। 18-র 1, সরি 28-এর 1, 28-এর একটা পর্ব, এটা গুরুত্বপূর্ণ। এখানে লেখা আছে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবে না। 28-এর 1-এ বলা হয়েছে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না। 28-এর 2-এ বলা হয়েছে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন। রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবে, এটা বলা হয়েছে 28-এর 2-এ। খুবই গুরুত্বপূর্ণ 28-এর 1 এবং 28-এর 2। তার মানে সুযোগ না, ধর্ম, ধর্মের নিচে হবে 28। আচ্ছা, 29, এই যে সুযোগ, সুযোগের নিচে লিখবো আমরা 29। মানে কি, সরকারি চাকরিতে নিয়োগ লাভের সুযোগের সমতা, সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা, সুযোগ মানে 29, সুযোগের নিচে লিখবো আমরা 29। 29-এ বলা হয়েছে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। তারপরে ব্যতীত, ব্যতীত নিচে লিখবো আমরা 30। 30-এ লেখা আছে, 30 নং অনুচ্ছেদে বলা হয়েছে বিদেশি খেতাব, উপঢৌকন, উপহার, সার্টিফিকেট সবকিছুই গ্রহণ করা যাবে না রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত। ব্যতীত নিচে লিখবো আমরা 30, লিখবো যে রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত আন্তর্জাতিক কোনো কিছু সে গ্রহণ করতে পারে না, উপহার, উপঢৌকন, পুরস্কার, সার্টিফিকেট কোনো কিছু সে গ্রহণ করতে পারবে না। আচ্ছা, তারপরে আইনের, আইনের নিচে লিখবো আমি 31। 31 নং অনুচ্ছেদে বলা হয়েছে আইনের আশ্রয় লাভের অধিকার, অর্থাৎ প্রত্যেকটা নাগরিক আইনের আশ্রয় সে লাভ করতে পারবে, এটা তার সাংবিধানিক অধিকার। স্বাধীনতার নিচে লিখবো 32। 32-এ বলা হয়েছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ। আহ তারপরে হচ্ছে রক্ষা, রক্ষার নিচে লিখবো আমরা 33। এখানে 33 নং অনুচ্ছেদে বলা হয়েছে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। তারপরে নিষিদ্ধ,
নিষিদ্ধ। নিষিদ্ধ মানে হচ্ছে, নিষিদ্ধ নিচে লিখবো 34। 34 নং অনুচ্ছেদে বলা হয়েছে জবরদস্তি শ্রম নিষিদ্ধ। অর্থাৎ কাউকে দিয়ে জোরপূর্বক পরিশ্রম করানো যাবে না, সেটা যদি তুমি টাকার বিনিময়েও করাও তাও করানো যাবে না। যেমন এই কাজগুলা, এই যে সাংবিধানিক লঙ্ঘন হয় কোথায়? গার্মেন্টসে। গার্মেন্টসে কিন্তু নির্ধারিত যে সময় 8টা থেকে 5টা, এরপরে ওভার টাইম করায় কিন্তু প্রতিদিনই। এবং ওভার টাইমের হিসাবটা হচ্ছে নর্মালি সে যত টাকা ঘন্টা পায়, ওভার টাইমের যে প্রতি ঘন্টা হিসাব করে যে টাকা দেয় সেটা হচ্ছে নর্মাল টাইমের ডাবল দেয়। কিন্তু তারপরেও এটা জবরদস্তি শ্রম, এই সময় কিন্তু অনেকেই কাজ করতে চায় না। যদি বললে যে তোমাদের কোনো সমস্যা নাই, কারো ইচ্ছা করো, কারো ইচ্ছা সমস্যা না চলে যাও, তাহলে দেখবা 50%-এরও বেশি মানুষ আর ওভার টাইম করবে না। কারণ কি, 8টা থেকে 5টা পর্যন্ত কাজ করার পর আর এনার্জি কোলায় না, কিন্তু তারপরেও ওরা জবরদস্তি করে ওই ওভার টাইমটা করায়। এই যে এখানে লঙ্ঘিত হয় সংবিধান। আচ্ছা, বিচারের নিচে লিখবো 35। 35 নং অনুচ্ছেদে বলা হয়েছে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। চলাফেরা 36, সমাবেশ 37, সংগঠন 38, চিন্তা 39, পেশা 40, ধর্মীয় অধিকার 41। মানে কি? মানে 36 নং অনুচ্ছেদে বলা হয়েছে চলাফেরার স্বাধীনতা, তুমি অবাধে সব জায়গায় চলাফেরা করতে পারবা। তবে কিছু বিষয় তো থাকে, যেমন ইচ্ছা করলেই তো এখন আমি ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে চলাফেরা করতে পারবো না। যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে। যুক্তিসঙ্গত বাধা নিষেধ, ওই যে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যে তুমি চলবা, ওটা হচ্ছে ওরা যুক্তিসঙ্গত বাধা দিবে তোমাকে। তাহলে ওইগুলাকে মেনে নিয়ে তারপরে তুমি চলাফেরা করতে পারো, এটা তোমার সাংবিধানিক অধিকার। তুমি যে কোনো জায়গায় সমাবেশ করতে পারবা, তবে সেটা অনুমতি নিয়ে। তুমি অনুমতি নিয়ে যে কোনো জায়গায় সমাবেশ করতে পারবা, এটা তোমার অধিকার, সাংবিধানিক অধিকার। তুমি যে কোনো ধরনের সংগঠন তৈরি করতে পারবা বা সংগঠনের সাথে যুক্ত হইতে পারবা। তার মানে এই না যে তুমি রাষ্ট্রবিরোধী, সমাজ বিরোধী, দেশ বিরোধী কোনো সংগঠনের সাথে, সমাজের জন্য ক্ষতিকর জঙ্গি সংগঠনের সাথে তুমি সম্পৃক্ত হইতে পারবা, এটা না। অন্য যে কোনো ধরনের সংগঠন, সামাজিক, রাজনৈতিক, ওইসব সংগঠনের সাথে তোমার যুক্ত হওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। তারপরে চিন্তা, এটা হচ্ছে 39 নং অনুচ্ছেদ। চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা, এটা বলা হয়েছে 39 নং অনুচ্ছেদে, যেখানে বলা হয়েছে তুমি তোমার মতো করে ফ্রি চিন্তা করতে পারবা, তোমার বিবেকের স্বাধীনতা রয়েছে, তোমার কথা বলার স্বাধীনতা রয়েছে, বাক স্বাধীনতা। এটা হচ্ছে 39। পেশা বা বৃত্তির স্বাধীনতা, এটা বলা হয়েছে 40 নং অনুচ্ছেদে। 40 নং অনুচ্ছেদে বলা হয়েছে পেশা বা বৃত্তির স্বাধীনতা। অর্থাৎ তুমি যে কোনো পেশাকে তুমি নিজের করে বেছে নিতে পারো, যে কোনো পেশাকে। তবে আইন দ্বারা নিষিদ্ধ এমন কোনো পেশা তুমি বেছে নিতে পারবা না। এখন তুমি যদি বলো যে জুয়া খেলা আমার পেশা, আমি এটাকে পেশা হিসেবে নিব। মার্ডার করা, কিলার হব আমি, আমার একটা পেশা, এগুলা তো হইতে পারে না। তারপর হচ্ছে ধর্মীয় অধিকার, এটা বলা হয়েছে 41 নং অনুচ্ছেদে, ধর্মীয় অধিকার। তারপরে 42-এ বলা হয়েছে সম্পত্তির অধিকার। এই যে অধিকার, এই অধিকারের নিচে লিখবো আমরা হচ্ছে 42। এই যে অধিকার, এই অধিকারের নিচে লিখবো 42, মানে হচ্ছে সম্পত্তির অধিকার। তারপরে হচ্ছে 43, যেখানে বলা হয়েছে গৃহ ও যোগাযোগের রক্ষণ। গৃহ ও যোগাযোগের রক্ষণ, এটা হচ্ছে এই যে গৃহের নিচে লিখবো 43। তারপর হচ্ছে বলবৎকরণের জন্য, এটার নিচে লিখবো 44। এটা হচ্ছে মৌলিক অধিকার বলবৎকরণ, এটা হচ্ছে 44 মৌলিক অধিকার বলবৎকরণ। তারপর হচ্ছে শৃঙ্খলামূলক, এটা নিচে লিখবো 45। 45 নং অনুচ্ছেদে বলা হয়েছে শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন। শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন। তারপর হচ্ছে দায়মুক্তি হেফাজত,
দায় মুক্তির নিচে লিখবো হচ্ছে 46। 46-এ বলা হয়েছে দায় মুক্তি বিধানের ক্ষমতা। দায় মুক্তি বিধানের ক্ষমতা। আর হেফাজতে বলা হয়েছে 47। 47 হেফাজতের নিচে লিখবো 47। 47 নং অনুচ্ছেদে বলা হয়েছে কতিপয় আইনের হেফাজত। এই যে এখানে 28-এর 1 এটা বলা হয়েছে, 28-এর 2 বলা হচ্ছে এটা, 39-এর 2। 39 হচ্ছে গিয়া চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা এটা বলা হয়েছে 39 নং অনুচ্ছেদে। আর 39-এর 2 কতে বলা হয়েছে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকার দান করা হইল। প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকার দান করা হইল। আরেকটা বিষয়, যে জরুরি অবস্থা যখন জারি হয় তখন 36 থেকে 42 পর্যন্ত সব অনুচ্ছেদ স্থগিত থাকে, শুধুমাত্র 41 অনুচ্ছেদ ব্যতীত। 41-এ কি বলা হয়েছে? ধর্মীয় অধিকার বা ধর্মীয় স্বাধীনতা। এই প্রশ্নগুলো আসছিল এখান থেকে, অনেক প্রশ্ন। এবার আসি আমরা চতুর্থ ভাগে। চতুর্থ ভাগ মানে হচ্ছে নির্বাহী বিভাগ। এখানে অনুচ্ছেদ রয়েছে 48 থেকে 64। এখানে আমরা এইভাবে পড়বো: রাষ্ট্রপতির ক্ষমায়, মেয়াদি দায়মুক্তিতে, অভিশংসনের মাধ্যমে, অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির পদে স্পিকারকে বসানো হলো। রাষ্ট্রপতির ক্ষমায়, মেয়াদি দায়মুক্তিতে, অভিশংসনের মাধ্যমে, অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির পদে স্পিকারকে বসানো হলো। এই 5টা লাইন মুখস্থ করবো আমরা। আচ্ছা, তাহলে রাষ্ট্রপতির এটা নিচে লিখবো 48, যেখানে 48 নং অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতি সম্পর্কে। আচ্ছা, ক্ষমায় এটা নিচে লিখবো হচ্ছে 49। 49 নং অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার নিয়ে। মেয়াদি, মেয়াদি মানে হচ্ছে রাষ্ট্রপতির মেয়াদ, এটা নিচে লিখবো হচ্ছে 50। মেয়াদির নিচে লিখবো 50, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতির পদের মেয়াদ। তারপর হচ্ছে দায় মুক্তি, এটা নিচে লিখবো 51। 51-তে বলা হয়েছে রাষ্ট্রপতির দায় মুক্তি সম্পর্কে। আচ্ছা, অভিশংসন এটা নিচে লিখবো 52। 52-তে বলা হয়েছে রাষ্ট্রপতির অভিশংসন। আচ্ছা, তারপরে হচ্ছে অসামর্থ্যের কারণে, এটা নিচে লিখবো হচ্ছে 53। অসামর্থ্যের কারণে এটা নিচে লিখবো 53। তাহলে 53 অনুচ্ছেদে কি বলা হয়েছে? যে অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ। আচ্ছা, তাহলে এইগুলো আমাদের এইভাবে মনে রাখতে হবে: রাষ্ট্রপতির ক্ষমায়, মেয়াদি দায় মুক্তিতে, অভিশংসনের মাধ্যমে, অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির পদে স্পিকারকে বসানো হলো। আচ্ছা, এখন হচ্ছে এখন থেকে যা পড়বো আর এভাবে একটা একটা করে পড়বো না। এখন হচ্ছে
কিছু বাদ দিয়ে দিয়া সামনে আগায় যেতে হবে। এই যে চতুর্থ ভাগ পর্যন্ত আমরা কিন্তু সব পড়ছি, একটা অনুচ্ছেদ বাদ দিই নাই। চতুর্থ ভাগের যে পরে সেটা আমরা মার্ক করে করে পড়বো, সব পড়বো না। যেমন কি আহ এই যে 55 2 প্রধানমন্ত্রী, তারপরে 61 পর্ব, 61তে বলা হয়েছে সর্বাধিনায়কতার কথা। যেমন বাংলাদেশের যে যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, তারপরে 63তে বলা হচ্ছে যুদ্ধ সম্পর্কে, যেখানে বলা হয়েছে যে সংসদের সম্মতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাইবে না, কিংবা প্রজাতন্ত্র কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে না। আচ্ছা, তারপরে হচ্ছে 64তে বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে। অ্যাটর্নি জেনারেল হলো বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট সরকারের প্রাথমিক আইনজীবী। বর্তমান অ্যাটর্নি জেনারেল 16তম, তার নাম হচ্ছে এম আমিনউদ্দিন। আচ্ছা, এরপরে যদি যাই আমরা পঞ্চম ভাগ, এই পঞ্চম ভাগের নাম হচ্ছে আইন বিভাগ, আর এটার অনুচ্ছেদ রয়েছে 65 থেকে 93 পর্যন্ত। 65 থেকে 93 পর্যন্ত অনুচ্ছেদ রয়েছে এই আইন বিভাগে। তো আমরা এখান থেকে সবগুলা পড়বো না। যেমন 66 পর্ব, 66তে বলা হয়েছে সংসদ সদস্যদের যে যোগ্যতা অযোগ্যতা, এগুলা সম্পর্কে বলা হয়েছে 66তে। আচ্ছা, তারপরে হচ্ছে 70 মানে হচ্ছে ফ্লোর ক্রসিং, মানে হচ্ছে এক রাজনৈতিক দল থেকে নির্বাচিত হয়ে যদি সে অন্য রাজনৈতিক দলে যোগ দেয়, তাহলে তার হচ্ছে যে উম, সংসদ সদস্য পদ এটা অটোমেটিক কেটে যাবে। এটি হচ্ছে ফ্লোর ক্রসিং। আচ্ছা, তারপরে হচ্ছে 74, 74-এ বলা হয়েছে স্পিকার ডেপুটি স্পিকার সম্পর্কে। প্রশ্ন আসতে পারে যে স্পিকার ডেপুটি স্পিকার এগুলা কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? 74। তারপর হচ্ছে 75 নং অনুচ্ছেদ, এখানে বলা হয়েছে কোরাম। কোরাম মানে হচ্ছে কি, যে 60 জনের উপস্থিতি ছাড়া সংসদ চালু হবে না, মিনিমাম 60 জন লাগবে, এটাকে বলা হয় কোরাম। আর কোরাম সংকট কোনটা? ওই 60 জন হইতে যে পরিমাণ যে শর্ট থাকে লোক, ওইটি হচ্ছে সংকট, কোরাম সংকট, যে কোরাম ফিল আপ হইতেছে না। আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে 77 নং। 77 নং যে পদ, সেটা হচ্ছে নেপাল অম্বার্সম্যান। বাংলাদেশে এখন পর্যন্ত ওই এই পদের কোনো বাস্তবায়ন নাই। আহ, তারপর হচ্ছে 87তে বলা হয়েছে বাজেট সম্পর্কে, অর্থাৎ সরকারের বার্ষিক আর্থিক বিবরণী। 93 খুবই গুরুত্বপূর্ণ। এটা বলা হয়েছে অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। অধ্যাদেশ কাকে বলে? অধ্যাদেশ হচ্ছে রাষ্ট্রের জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের একক ক্ষমতা বলে যে আইন জারি করেন, সেটি হচ্ছে অধ্যাদেশ। 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দুই অবস্থায়
অধ্যাদেশ জারি করতে পারে। প্রথমটা হচ্ছে যদি সংসদ অধিবেশন না থাকে, দ্বিতীয়টা হচ্ছে যদি সংসদই না থাকে। সংসদ যদি না থাকে অর্থাৎ কি, দুই নির্বাচনের মাঝামাঝি সময় কোনো সংসদ নাই, অথবা সংসদ আছে সংসদের অধিবেশন নাই। এই দুই অবস্থায় থাকলে রাষ্ট্রপতি নিজের স্পেশাল পাওয়ারে একটা যে কোনো আইন বলে দিতে পারে যে এটা আইন, এটা আজকে থেকে এই বাংলাদেশের সবার উপর এটা আরোপ করা হইলো। তখন এটা হয়ে যাবে অধ্যাদেশ, যেহেতু এটা পার্লামেন্ট থেকে হয়ে আসে নাই। যদি পার্লামেন্ট থেকে হয়ে আসতো তাহলে হয়তো আইন। যেহেতু রাষ্ট্রপতি নিজে নিজে খুব দ্রুত এবং আহ, সময় উপযোগী, তখন এটা হয়ে যায় অধ্যাদেশ। কোন কোন সময় রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করতে পারবে না? যা সংসদের আইন দ্বারা আইনসঙ্গত করা যায় না। রাষ্ট্রপতি এমন কোন আদেশ জারি করে দিল যেটা সংসদে যে বিদ্যমান আইন রয়েছে সেগুলোর মাধ্যমে এটাকে বৈধ করা যায় না, এরকম কিছু করা যাবে না। সংবিধানের কোনো বিধান পরিবর্তিত হয়ে যায় এরকম কোনো আইন করা যাবে না। আচ্ছা, আদেশ জারির পরবর্তী প্রক্রিয়া। অধ্যাদেশ যে জারির পরে প্রথম সংসদে অধিবেশন যেদিন বসবে সেদিনই ওটাকে পাশ করাইতে হবে, না হলে বাতিল বলে গণ্য হবে। অধ্যাদেশ জারি 30 দিনের মধ্যে সংসদ অনুমোদন না দিলে অধ্যাদেশটি বাতিল বা অকার্যকর হয়ে যাবে। 30 দিন অতিবাহিত হওয়ার পূর্বে সংসদ অধ্যাদেশটিকে অনুমোদন করে প্রস্তাব পাশ করলে অধ্যাদেশটি কার্যকর বা আইনে রূপান্তর হবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। এর ভিতরে কারো প্রশ্ন থাকলে বলো। আজকে মনে হয় স্যার যে স্যার, ফ্লোর ক্রসিংটা একটু বুঝাবেন বলছিলেন যে। ওই ফ্লোর ক্রসিংটা হচ্ছে গিয়ে এক দল থেকে নির্বাচিত, মনে করো আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়ে সংসদে গেছে, সংসদে গিয়ে যদি সে ওই অন্য পক্ষে ভোট দেয়, মনে করো ভোটাভুটি হয় না, জি স্যার। কোনো একটা বিষয় নিয়ে ভোটাভুটি হইলো, সেখানে সে যদি অন্য পক্ষে ভোট দেয় তাহলে তার এমপি গিরি শেষ। ও আচ্ছা। এটাই হচ্ছে ফ্লোর ক্রসিং। আজকে কি বেশি হয়ে গেছে না, লোড বেশি হয়ে গেছে? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, জি স্যার। একটু বেশি স্যার লাগারই কথা। স্যার ভারতে তাহলে কি ক্রসিং এর মানে প্রসেসটা মনে হয় তাদের ভিন্ন? হইতে পারে, কারণ তাদের সংবিধানই তো ভিন্ন আমাদের চেয়ে। আমাদের সংবিধানটা তো অন্যরকম, তাদেরটা আলাদা হইতে পারে। আচ্ছা স্যার, স্যার মানে ফ্লোর ক্রসিং তো মোটামুটি যেটা আপনি বললেন সেটার পদ্ধতিগত কি কি পার্থক্য থাকতে পারে? কোনটা কোনটা? ফ্লোর ক্রসিং হ্যাঁ হ্যাঁ। মানে সেটা হচ্ছে এক দলের নির্বাচিত হয়ে মানে পরবর্তীতে সংসদে গিয়ে ওই দলের বিপক্ষে ভোট দেওয়া বা অন্য দলে যোগ দেওয়া। হ্যাঁ, এটার প্রসিডিউরটা কি মানে বাংলাদেশে যেমন যদি যোগ দেয় তাহলে তো এমপি পদ খারিজ হয়, হ্যাঁ, সেটা কি সংবিধান দ্বারাই মানে সঙ্গে কি এটা যুক্ত সংবিধান থাকবে দ্বারাই নাকি? স্বীকৃত। এটা সংবিধান দ্বারাই স্বীকৃত, এই যে ৭০ নং অনুচ্ছেদ, এটা দিয়েই তো এই কাজটাকে বৈধ করে দেয় এবং অটোমেটিকই তোমার এমপি পদ চলে যাবে। এটা সংবিধান দ্বারা স্বীকৃত, এটা কারোর প্রতি ঈর্ষান্বিত হয়ে এই কাজটা করা লাগবে না, অটোমেটিক চলে যাবে। জি স্যার, আর একটা প্রশ্ন স্যার। জি। এই যে বললেন না, এই যে 111 এই টার্মটা কি বোঝায় স্যার মূলত? কোনো ওয়ান বিশেষ ইলেভেন হলো সময় বলুন। জানুয়ারির 11 তারিখ। হ্যাঁ, এই দিন এইরকম একটা কিছু হয়েছিল, আমার একজাক্ট মনে নাই, ওইরকম কোনো ঘটনা ঘটছিল আর কি বাংলাদেশের, যে হচ্ছে ওই যে ইয়াজউদ্দিন রে সরকার সরায় দিল, সরায় দিয়ে ওই যে দায়িত্ব নিল হচ্ছে গিয়া ফখরুদ্দিন আহমেদ, এই যে এই জানুয়ারির 11 তারিখ।
এই জন্য এটাকে 1/11 বলা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ তারিখ, কারণ ফখরুদ্দিন ক্ষমতা নেওয়ার পরেই তো সে একেবারে ত্রাস হয়ে গেল। সে তো আর পরে ক্ষমতা ছাড়ে নাই, একেবারে শেখ হাসিনার সাথে একটা লিয়াজুক করে তারপরে নির্বাচন দিয়ে সে দেশ ছাড়লো। যে জন্য অনেকেই বলে যে ওই যে 9 সালে যে নির্বাচনটা হয়েছে এটা একটা পাতানো নির্বাচন ছিল। কারণ আমাদের তো শোনা কথা, এগুলোর তো একজাক্ট কোনো প্রমাণ নাই। আমি এখন যদি এখানে অনলাইনে সবার সামনে বলি, আমার প্রমাণ চাইলে কিন্তু দিতে পারবো না। এগুলা শোনা কথা। যে খালেদা জি জিয়ার স্যার। কাছেও নাকি ফখরুদ্দিন গিয়েছিল যে আপনাকে ক্ষমতায় আনবো, আপনি পরবর্তীতে দেখবেন। কিন্তু খালেদা জিয়া কিন্তু এক প্রকার ঘাড়তেরা, খালেদা জিয়া মারাত্মক। যে বলে যে না, তোমরা যা অপকর্ম করছো তোমাদের তার পানিশমেন্ট পেতে হবে। তখন শেখ হাসিনার কাছে যায়, শেখ হাসিনার সাথে একটা লিয়াজুতে আসে, যে জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় দিয়া তারপরে ফখরুদ্দিন, মঈনুদ্দিন এরা নিরাপদে দেশ ছাড়ে। এটা কথার কথা বা প্রচলিত কথা, এগুলোর কোনো প্রমাণ নাই, ভ্যালু প্রমাণ নাই, ভিত্তি নাই, প্রচলিত কথা, শোনা কথা। বিষয়টা হলো এই। তাহলে শেষ করব। কারো কিছু বলার না থাকলে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।